বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, গত কয়েকদিনের যে অস্থিতিশীল অবস্থা এবং তাতে কেন্দ্র করে অসংখ্য তরুণ এবং মানুষের প্রাণহানি এবং সেটাকে কেন্দ্র করে কারফিউ ছুটি অব্যাহত আছে। আজকের দিনও ছুটি বাড়ানো হয়েছে এবং সরকারের দিক থেকে এই আভাস দেওয়া হয়েছে যে যতক্ষণ পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক না হবে ততক্ষণ পর্যন্ত কারফিউ হয়তো চলতে থাকবে। প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছেন। ব্যবসায়ীদের একটা বড় অংশই মোটা দাগে বলা যেতে পারে যে সরকারের পাশে আছে বলে তারা বার্তা দেওয়ার চেষ্টা করেছেন। অতীতে যেমন ছিলেন ভবিষ্যতে তেমন থাকবেন। প্রধানমন্ত্রী পরিস্থিতি ব্যাখ্যা করেছেন এবং তিনি এর দায় প্রধানত শিবির, তারপর জামাত এবং মদতদাতা হিসেবে বিএনপিকে চিহ্নিত করেছেন। সরকারের দিক থেকে পরিস্থিতি বলা হয়েছে যদি কোনো ব্যবসায়ীরা ব্যবসার স্বার্থে নিজেদের ফ্যাক্টরি বা কলকারখানা চালু রাখতে চায় সেটা তাদেরকে নিজ দায়িত্বে করতে হবে, সরকার দায়িত্ব নেবে না যতক্ষণ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসে। সরকারের দিক থেকে বলা হয়েছে যে আন্দোলনকারীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এরা রায় মেনে নিয়েছে এবং রায়কে স্বাগত জানিয়েছে, কিন্তু আন্দোলনকারীরা বিভিন্ন রকমের বার্তায় যেটা বলবার চেষ্টা করেছেন যে তারা এখনও এই রায়কে স্বাগত জানায়নি, কেননা তারা বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া সহ বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া সহ খুলে দেওয়ার পরে সকল ইন্টারনেট ওপেন করে দেওয়ার পরে নিজেরা নিজেদের মধ্যে যোগাযোগ করে এবং সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে এবং তারা সরকারকে 48 ঘন্টার একটা আলটিমেটাম দিয়েছিলেন, না হলে তারা নতুন কর্মসূচি ঘোষণা করবে এবং তারা তাদের জায়গা থেকে সরেনি, এরকম একটা বার্তা তারা দেবার চেষ্টা করেছেন। সমন্বয়কারীদের মধ্যে একজন নাহিদ আলমকে তার পরিবারের থেকে বলা হয়েছিল তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং তার কোনো খবর পাওয়া যাচ্ছিল না। অবশেষে পত্রপত্রিকা আমরা দেখলাম তাকে রাস্তায় ফেলে যাওয়া হয়েছে এবং যথেষ্ট পরিমাণে তাকে নির্যাতন করা হয়েছে, সেই চিত্র আমরা দেখলাম। সেনাপ্রধান গতকাল সেনাবাহিনী সারা দেশে যেভাবে টহল দিচ্ছে বা তাদের যে কার্যক্রম সেটা পরিদর্শন করেছেন ঢাকায় বিশেষ করে, এবং তারপরে তিনি তার বক্তব্যে যেটা বলবার চেষ্টা করেছেন, যদিও অন্যান্য সরকারি বা নিরাপত্তা বাহিনী বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্মকর্তাদের মধ্যে তিনি কোনো রাজনৈতিক বক্তব্য হাজির করবার চেষ্টা করেনি। তিনি অত্যন্ত বিচক্ষণতার সাথে যেটা বলেছেন যে ধ্বংসযজ্ঞ হয়েছে সেটা কারোই সমর্থনযোগ্য নয় এবং গোটা দেশবাসী মিলে আসলে এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে এবং তিনি সকলের সহযোগিতা চেয়েছেন এবং তিনি এটাও বলেছেন যে ইতিমধ্যে পরিস্থিতি অনেকখানি নিয়ন্ত্রণে এসেছে, তবে নিয়ন্ত্রণে আসতে আরও সময় লাগবে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশের প্রধান সহ অন্যান্যরা যেটা বলছেন যে পুরো ঘটনাটি পিএনপি এবং জামাত চক্র এবং সেই সঙ্গে জঙ্গি গোষ্ঠী ঘটিয়েছে। ব্যবসায়ীরা তাদের ব্যবসা বাণিজ্য নিয়ে যথেষ্ট পরিমাণে উদ্বেগ প্রকাশ করেছেন। ইন্টারনেট খুলে দেওয়ার কথা, ইন্টারনেট ওপেন করে দেওয়ার কথা বলেছেন, ব্যবসা বাণিজ্য কারফিউকে শিথিল করবার কথা বলেছেন, কিন্তু সরকারের দিক থেকে এটা বলা হয়েছে যে যতক্ষণ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনা যায় ততক্ষণ পর্যন্ত এটা করবেন না তারা, এবং ইন্টারনেটের ক্ষেত্রেও বলা হয়েছে যে এক্ষেত্রেও সময় লাগবে। সব মিলিয়ে এই ছিল সর্বশেষ পরিস্থিতি আমাদের হাতে। সারাদিনের বিচ্ছিন্ন কোথাও কোথাও ছোটোখাটো ঘটনা খবর পাওয়া গেছে যে সংঘর্ষ সংঘর্ষের, কিন্তু শেষ পর্যন্ত কি হয়েছে, কোথায় কি হচ্ছে সেটা এখন পর্যন্ত বিস্তারিত আমরা জানতে পারিনি এবং এই সব বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তবে যেহেতু ইন্টারনেট নেই, সামাজিক যোগাযোগ মাধ্যমের সূত্রে যারা এই অনুষ্ঠান দেখেন তাদের জন্য কোনো নিশ্চয়তা নেই যে তারা দেখতে পাচ্ছেন না, এখন পর্যন্ত আমরা নিশ্চিত করেই বলতে পারি, এবং যারা টেলিভিশনের পর্দায় দেখছেন তাদের জন্য খুব নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না, কারণ আমাদের গত দিনের অনুষ্ঠানেও রাতের বেলা যখন প্রথমবারের মতো প্রচারিত হয় এবং সকালে যখন পুনঃ প্রচারিত হয় অনুষ্ঠানের সিংহভাগই দর্শকরা দেখতে পারেননি। কেন দেখতে পারেননি সেটা সহজেই বোধগম্য। টেকনিক্যাল ডিফিকাল্টিস, কিন্তু এই টেকনিক্যাল ডিফিকাল্টিসটা কোত্থেকে কীভাবে হয়েছে সেটা হয়তো বিশ্লেষণের দাবি রাখেন। আজকের এই আলোচনা আমার সঙ্গে কথা বলবার জন্য আমার ভাই বসা আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, আমার ডানে রয়েছেন সিনিয়র সাংবাদিক এবং সামাজিক যোগাযোগ মাধ্যম অত্যন্ত প্রভাবশালী একজন ব্যক্তি, ইনফ্লুয়েন্সার হিসেবে অত্যন্ত পরিচিত মাসুদ কামাল। স্বাগত আপনাদের দুজনকে এই তৃতীয় মাত্রায়। সো আমি সূচনায় আপনাদের দুজনের কাছ থেকে এই পুরো পরিস্থিতি সম্পর্কে আপনাদের যে নিজস্ব টেক সেটা একটু শুনতে চাই, 5 মিনিট করে যদি বলেন। মিস্টার রুহিন হোসেন প্রিন্স। ধন্যবাদ আপনাকে। আসলে ঠিক যে সময় আপনার সাথে কথা বলছি মানে একরাশ ক্ষোভ, দুঃখ, শোক এইসব নিয়েই কথা বলা, এটা একটু বারবার মনে রাখতে হয় এবং চোখের সামনে যখন কথা বলছি
যে আমাদের রাজনৈতিক জীবনে বা আমরা যতটুকু ইতিহাস থেকে পড়েছি যে এত বড় হত্যাযজ্ঞের ঘটনা এর আগে আমাদের অন্ততপক্ষে চোখে পড়েনি। আপনি একটু আগে বললেন, একজন এটা বলেছেন ধ্বংসযজ্ঞটা ঠিক, কিন্তু হত্যাযজ্ঞ যেটা একটা সংগঠিত হয়েছে, কিন্তু ন্যারেটিভটা এখন ধ্বংসযজ্ঞের ন্যারেটিভটা অনেক বেশি, হত্যাযজ্ঞের বিষয়টা খুব কম। কিন্তু এটা তো বললাম যে আমার রাজনৈতিক জীবনেও আমি তো দেখিনি এই দীর্ঘ সময়ে, এবং বা আমাদের যে ইতিহাসে থেকে যেটা 69 গণঅভ্যুত্থান অন্য জায়গায় যেটা হয়েছে সেটা ওইটা পাওয়া যায় না। সুতরাং এইরকম একটা মানে বিক্ষুব্ধ পরিস্থিতির মধ্যেই কিন্তু এখানে আমরা উপস্থিত হয়েছি, এবং এই হত্যাকাণ্ড পর্ব যে শেষ হয়েছে এমন কোনো নিশ্চয়তাও ঠিক এই মুহূর্তে বসে আমরা পাইনি। সুতরাং এইরকম একটা অবস্থায় হচ্ছি। এখন যদি ঘটনাকে আমি খুব ছোট্ট করে বলি, দেখুন অতীতের যে কোনো সময়ের যে এক ধরনের যে আন্দোলন হয়, সেই আন্দোলনের অনেক সময় কথাটা থাকে যে এর সমাধানটা সহজ হয় না কি বলে জটিল হয়। আমাদের বিবেচনায় এইবারে খুবই সহজ ছিল। সহজ কেন ছিল? কারণ আমাদের শিক্ষার্থীরা যে দাবিটা তারা করেছে, এই দাবি কিন্তু এবার নতুন না, পুরনো দাবি, তারই ধারাবাহিকতায়। এবং যদি আমি বুঝে থাকি এই দাবির ব্যাপারে ওই অর্থে কেউ দ্বিমত করতে পারেন না, তাহলে বিষয়টা তো সহজ ছিল। এবং আমরা প্রথম দিকে দেখলাম যে এই হয়তো বা তাদের পুরনো দিনের, কারণ একসময় তারা কোটা সংস্কার আন্দোলন করেছিল, তারপরে একসময় কিন্তু নিরাপদ সড়কের আন্দোলন করেছিল, তারাই এখন এই যে বিশ্ববিদ্যালয়ে এই জায়গায় এসেছি, তারা তাদের অভিজ্ঞতা থেকে প্রথম জায়গায় আন্দোলন যখন তারা শুরু করলো, এবং আমরা এমনকি আইন শৃঙ্খলা বাহিনীও তখন যেভাবে যথেষ্ট সহায়তা তারা এটা করলো, আমরাও দেখলাম। আমরা যখন বেরিয়েছি রাস্তায়, আমরা দেখলাম যে রাস্তায় মানে কি বলে খেলাধুলো থেকে শুরু করে এরকম একটা আফসারের মতো ঘটনা এটা ঘটলো, এই একটা দিক। এবং এইবারের ব্যাপ্তিটা আমার বুঝ অনুযায়ী, হ্যাঁ তথ্য যদি ভুল হয় সেটা অন্য আলোচনা, কিন্তু আমার ধারণা আমার অঙ্কে ভুল হচ্ছে না, এইবারের এটা কিন্তু উপজেলা পর্যায় পর্যন্ত ছাত্রদের প্রাণ ছোঁয়া কথা ছিল। যদিও আমি খালি পয়েন্টটা তুলে রাখি, এখন সে আলোচনায় আসছি না, এইটা কিন্তু খালি কোটা সংস্কারের না, এর পেছনে যে দীর্ঘদিন দেখেন সরকারি তথ্য বলে প্ল্যাটফর্মের নামও কিন্তু বদলে গেছে, বৈষম্য বিরোধী। সেটাই না, আমি একটা পয়েন্ট খালি বলছি যে দেখবেন সরকারি তথ্য আগে বলেছে যে শিক্ষিতদের মধ্যে 40% তরুণ নিষ্ক্রিয়, সঠিক কর্মসংস্থানের জায়গা নেই, নানা জায়গায় এই ধরনের ক্ষোভ আছে, এই সব মিলিয়ে তাদের একটা জায়গায় ছিল। এবং দেখবেন আমি সেটাও বাদ দিলাম, তাহলে সংস্কারের ব্যাপারে তো সবাই ঐক্যমত্য ছিলাম, তাহলে হলো না কেন? আমরা দেখলাম প্রথমে বর্তমান সরকারি দলের সাধারণ সম্পাদক তিনি যেভাবে তার ছাত্র সংগঠনকে বললেন যে তারাই যথেষ্ট, এবং তারপর থেকে এই একটা অ্যানার্কির সিচুয়েশন ঘটে গেল, পুরো পরিস্থিতিকে অন্যদিকে নিয়ে গেল। তারপরে এই সিচুয়েশনটাকেও যত সহজ করার কথা ছিল, আমরা দেখলাম সরকার প্রধানের কথাও কিন্তু সেই জায়গাটা থাকলো না, সেটা আরও নতুন নতুন সংকট তৈরি করলো। কিন্তু এত সবের পরও মানুষ আশা করেছিল যে তিনি যখন একটা ভাষণের কথা বললেন, সেই ভাষণের মধ্যে কিন্তু হয়তো বা একটা পথ বেরোবে, কিন্তু এখানে ছাত্র সমাজ কোনো পথ দেখলো না। বারবার এই কথা বলা হলো যে কোর্টের ঘাড়ে ভর করার কথা বলা হলো। আমরা আমাদের দিক থেকে পরিষ্কারভাবে প্রথম দিক থেকে বলার চেষ্টা করলাম যে বিষয়টা রাজনৈতিক, সমাধানটা রাজনৈতিকভাবে করা উচিত, এখানে কোর্টে যাওয়া দরকার ছিল না। তারপরে যখন কোর্টে যাওয়াও হলো, আমরা বলেছিলাম রাজনৈতিকভাবে এই দলটি, ক্ষমতাসীন দলটি কীভাবে সে ব্যাপারে সুনির্দিষ্ট কথা বলার মধ্য দিয়ে কিন্তু এই সংকটের অনেক কিছু সমাধান সম্ভব। কিন্তু আমরা দেখলাম এই কোনোটা ঘটনা ঘটল না। তারপরে যে সিচুয়েশন হলো, এবং এই সিচুয়েশন আজকে কোথায় দাঁড়িয়েছে, আমি শুরুতে যে কথা বললাম, একটা ভয়াবহ পর্যায়ে গেছে। কিন্তু দেখেন পরে কিন্তু তারাই, এই সরকারি এসে চেষ্টা করলো যে না ঠিক আছে আমি রাজনৈতিকভাবে সমাধান করি, আইনমন্ত্রী এবং আলোচনা করে, এটা আমরা জানি। কিন্তু পরিস্থিতি যেখানে চলে এসেছে, হ্যাঁ কোর্ট গতকাল যে রায় দিয়েছে, আমরা এটা বলেছি, এই রায়ের মধ্য দিয়ে শিক্ষার্থীদের যে দাবির ন্যায্যতা তার প্রতিফলন ঘটেছে। কিন্তু এখন তো আর আন্দোলন সেখানে নাই। যখন এ ধরনের শতাধিক পত্রিকার ভাষণ, যেমন আমাদের ধারণা 2 শতাধিক হতে পারে বলে ধারণা করি, আমাদের কাছে যে বেসরকারি তথ্য, এত বড় একটা হত্যাযজ্ঞ, তার বিচার সুনির্দিষ্ট পদক্ষেপ যখন না দেখা যাচ্ছে, যতক্ষণ না পর্যন্ত বিভিন্ন বাহিনীকে রাস্তা থেকে প্রত্যাহার করে একটা গণতান্ত্রিক পরিবেশ না করা যাচ্ছে, যতক্ষণ না পর্যন্ত শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজে তার ভালোভাবে ঢুকতে দেওয়া না হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত
এই যে বাহিনী, সরকারি বাহিনী, তাদেরকে লেলিয়ে দিয়ে যে ঘটেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তো কি করে ছাত্ররা আশ্বস্ত হবে? আমি তো আশ্বস্তর কারণ দেখি না। বরঞ্চ সংকট যেখানে চলে আসছে, সেটাকে আমি দেখি যে প্রথমে যেটা ছিল ছাত্রদের সংগ্রাম, পুরো পরিস্থিতি এখানে চলে এসে এটা হচ্ছে একটা রাজনৈতিক সংকটই চলে আসছে। সুতরাং আমাদের বিবেচনায় এখন হচ্ছে এইটা সমাধান করতে গেলে রাজনৈতিকভাবে এটা সমাধান করতে হবে। আর রাজনৈতিকভাবে সমাধান করতে গেলে এটাই, কারণ মনে রাখতে হবে, এই ক্ষেত্রে খালি একটা কথা বলি, অন্য জায়গায় যে ঘটনাগুলো ঘটেছে এটা যে কেউ বলতে পারেন, কারণ এখানে নানা ধরনের রাজনৈতিক দল আছে, নানা মত পথ আছে, যার যার কাজ তো সে করবে, আমি তাই বুঝি। সুতরাং এই রাজনৈতিক সংকট বাড়ানোর ক্ষেত্রে পুঞ্জীবিত ক্ষোভ যেটা বহিঃপ্রকাশ হয়েছে, তার দায় এই সরকারকে নিতে হবে। সুতরাং এই সরকার যে দায় নিয়েই এত বড় একটা যে হত্যাযজ্ঞ ঘটলো, এত বড় যে ছাত্রদের সহজ ঘটনাকে জটিল করা হলো, তার দায় নিয়ে সরকার যদি তার ক্ষমতা থেকে সরে না দাঁড়ায় এবং আগামীতে নির্বাচন ব্যবস্থা সংস্কার করে একটা ভালো নির্বাচন হবে, এই কথাটা ঘোষণা না করা পর্যন্ত আমাদের বিবেচনায় এই রাজনৈতিক পরিস্থিতি যেটা উত্তপ্ত হয়ে যেখানে আছে, এইটার সমাধান আমরা দেখছি না। যদি রাজনৈতিকভাবে আপনি চান, তাহলে রাজনৈতিকভাবে সমাধানের দিকে আগাতে হবে। আর সেটা যদি না চান, তাহলে আমরা জানি না এই ঘটনা কোথায় যেয়ে ঠেকবে। আজকে দেখলাম হুমকি ধামকি নানা ঘটনা ঘটা হচ্ছে। নিঃসন্দেহে আমাদের তো কারোর কাম্য ছিল না যে নরসিংদীর জেলে এত বড় ঘটনা ঘটবে। নিঃসন্দেহে এত বড় যদি বলেন যে অনেক ক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটেছে সেটা কাম্য না। কিন্তু মনে রাখতে হয়, এই ধরনের যখন একটা সংগ্রাম গড়ে ওঠে, তখন কিন্তু আমরা অতীত দিনে সেই আপনি 69 দেখেন, 90 দেখেন, এর আগেও বিভিন্ন জায়গায় দেখেন, আপনি কিন্তু এই মব কারোর কন্ট্রোলে থাকে না। এটা হচ্ছে সাধারণ অঙ্ক, রাজনীতির সহজ অঙ্ক। সুতরাং আপনি ওইখানে দোষারোপ করতে পারেন, অন্য কাজ করতে পারেন, কিন্তু এর রাজনৈতিক যে সংকট যার থেকে উদ্ভূত হয়েছে, সেইটার যদি সমাধানের দিকে না জানান, আমি সাময়িক হয়তোবা আপনি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন, কিন্তু এই সংকটে দ্রুত কোনো অবসান হবে বলে আমরা মনে করি না। এইখানে খালি দোষারোপের জায়গাটা না, যে বাস্তবতা বিবেচনা করে সরকারকে ক্ষমতা থেকে সরে দাঁড়িয়ে একটা ভালো নির্বাচনের দিকে অগ্রসর হওয়া ছাড়া আমরা এই মুহূর্তে আর কোনো বিকল্প অন্ততপক্ষে আমাদের রাজনৈতিক বুঝে আমরা দেখছি না। আমরা ইতিমধ্যে এই কথাটা আমাদের পার্টি, আমরা বামপন্থী যে দলগুলো, যারা আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টির বাইরে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের ধারার কথা বিবেচনা করি, তাদের পক্ষ থেকেই পরিষ্কার ভাষায় এই কথাটা বলা হয়েছে। এবং আজকেও আমি আপনার মাধ্যমে দেশবাসী এবং সবার কাছেই এই রাজনৈতিক কথাটাই বলতে চাই যে এইটা ছাড়া আমরা চোখের সামনে কোনো অল্টারনেট দেখতে পাচ্ছি না। যে মিস্টার মাসুদ কামাল, আপনি আপনার সূচনা বক্তব্য বলবেন, এবং মিস্টার রুহিন হোসেন প্রিন যখন বলছিলেন তখন সূত্রপাতটা কোথায় হলো, তিনি বলছেন যে একটা প্রভোকেটিভ বক্তব্য দিয়েছিলেন সেতু মন্ত্রী বা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেখান থেকে। এবং একজন সাংবাদিক আমার সঙ্গে কথা বলছিলেন গতকালকে, তিনি বলছিলেন যে যেসব স্থাপনা ধ্বংস করা হয়েছে যদি সেগুলো লক্ষ্য করা যায়, তাহলে দেখা যাবে যে সেতু মন্ত্রীর উপরে যে ক্ষোভের একটা প্রকাশ ঘটেছে, তার নিয়ন্ত্রণাধীন অনেক প্রতিষ্ঠানের উপরে বা অনেক স্থাপনার উপরে কিন্তু আঘাত করা হয়েছে। এবং ছাত্রদের দাবির মধ্যেও কিন্তু আছে যে তার বিরুদ্ধে ব্যবস্থা, মানে সরকারি ব্যবস্থা এবং দল হিসেবে আওয়ামী লীগ যেন ব্যবস্থা গ্রহণ করে, তিনি সহ আরও কয়েকজনের কথা বলেছেন। তো সব মিলিয়ে আমি আপনার কাছে আপনার টেকটা শুনতে চাই যে সেতুমন্ত্রীর ব্যাপারে যে কথাগুলি বললেন আপনি, এটা তো ছাত্রদের 9 দফা দাবির মধ্যে আছে। তারা তো সরাসরি তার মন্ত্রিত্ব থেকে সরাতে বলেছে, দলীয় পদ থেকে সরাতে বলেছে, এবং এটা তাদের দাবি। কিন্তু আমি নিজেও ব্যক্তিগতভাবে এই লোকটাকে আমি আপ টু দ্য মার্ক মনে করি না। ওনার কথাবার্তা, ওনার যে পজিশন, ওনার যে দলীয় পজিশন অথবা সরকারের মধ্যে ওনার যে অবস্থান, সেই অবস্থানের সঙ্গে ওনার কথাগুলো যদি আপনি শুনেন, মেলানো যাবে না। উনি অত্যন্ত দায়িত্ববান একটা জায়গায় আছেন, কিন্তু উনি কথাবার্তা যেগুলি বলেন সেগুলি খুবই এলোমেলো কথাবার্তা। এবং আমি মনে করি যে মানে যে কোনো একটা সংকটকে বাড়ানোর জন্য যা যা দরকার সেই সমস্ত শব্দ ওনার ভাণ্ডারে প্রচুর আছে, এবং উনি ওগুলি বুঝে না বুঝে সমানে প্রয়োগ করতে থাকেন। সেটা একটা বিষয়। কিন্তু সামগ্রিক বিষয়টা যদি আপনি বলেন, আমরা যদি একটু পেছনের দিকে তাকাই, দেখেন আমি যদি এই মাসের শুরু থেকে ধরি, জুলাই মাসের 1 তারিখ থেকে ধরি, জুলাই মাসের 1 তারিখ থেকে কিন্তু ছাত্ররা একটা আন্দোলন করতেছিল। আমরা এখন একটা বিশাল একটা ক্ষতি, বিশাল একটা ধ্বংসযজ্ঞ, বিশাল একটা মানে এমন একটা ঘটনা দেখলাম যে আমার তো মনে হয় যে গত 15 বছরে নির্বাচনের সময়, 2014 নির্বাচনের সময়টা বাদ রাখলে কখনো এই ধরনের সিচুয়েশনের মুখে আমার মনে হয় না স্বাধীনতার পরে এরকম আমরা দেখিনি। স্বাধীনতার পরে এরকম। এবং
আপনি এটাকে পুরোটাই এখন সরকার যেগুলো বলতেছে যে পুরোটাই কি মানে আপনার সন্ত্রাসীদের কাজ, পুরোটাই কি এদের কাজ, পুরোটাই। তাহলে এত যদি পুরোটাই, আপনি একটা পলিটিক্যাল পার্টি, একটা গণতান্ত্রিক সরকার নিজেদেরকে দাবি করেন ওনারা, তো গণতান্ত্রিক সরকার যদি গণতান্ত্রিক হয় তাহলে ওনাদের পক্ষে জনগণ কোথায় ছিল? শুরু থেকে দেখেন, যখন থেকে গন্ডগোলটা শুরু হলো, সরকারের পক্ষে সরকার কাদেরকে দিয়ে আসে এটাকে মানে সমাধানের চেষ্টা করলো? প্রথমে ছাত্রলীগ, যুবলীগ, তারপরে পুলিশ, র্যাব, এদেরকে দিয়েই তো। জনগণ কোথায়? মাত্র কয়েকদিন আগে একটা নির্বাচন হলো, ওনারা মানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলেন। কিভাবে পেলেন? দাবি করছেন জনগণ আমাদেরকে দিয়েছে। তো যে জনগণ ওনাদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে, সেই জনগণ কোথায়? সেই জনগণ কি ওই সন্ত্রাসীদের সঙ্গে গেল? এটা তো হয় না রে ভাই। আপনাকে শেষ পর্যন্ত আর্মি নামাতে হলো। কথাটা খেয়াল করেন, হ্যাঁ আর্মি আমাদেরই দেশেরই একটা মানে আপনার অংশ, আমি অস্বীকার করছি না, রাষ্ট্রের একটা পার্ট, কিন্তু আর্মিকে নামাতে হলো। তার মানে কি? আপনি কিন্তু আপনার বেসামরিক প্রশাসন দিয়ে পারছেন না ম্যানেজ করতে। কেন পারছেন না? তাহলে পুরো দেশের উপর, দেশের মানুষের উপর আপনার প্রভাবটা কোথায়? আমরা প্রভাবটা খুঁজি। দেখেন, আমি যদি 1 তারিখ থেকে ধরি, এই মাসে 1 বছরের 1 তারিখ থেকে শুরু হলো, শুরু হওয়ার পর মানে একদম 14 তারিখে যায় দেখেন, প্রথম 2 সপ্তাহ সরকার এটা কোনো পাত্তাই দেয় নাই। কেন দেয় নাই? ওনাদের মধ্যে দীর্ঘদিন এই দেশে একটা শক্তিশালী বিরোধী দল না থাকার কারণে ওনাদের মধ্যে এক ধরনের দম্ভ, এক ধরনের অহংকার কাজ করছে, যে আমরা যা বলবো তাই হবে, আমাদের কথার উপর কথা বলার সাহস কারো নাই। এই যে দম্ভ অহংকারটা, এটাই কিন্তু সমস্ত সমস্যার মূলে, একদম মূলে। যা ইচ্ছা তা বলার যে তারা একটা মানে মনে করে যে আমাদের এরকম একটা স্বাধীনতা আছে, এই জিনিসটা হলো মূল সমস্যার কারণটা। এখানে মানুষকে সম্মান করতে হবে, সেই জায়গাটা ওনারা করেন নাই শুরুর থেকে। 14 তারিখ পর্যন্ত এখনো পাত্তাই দেন নাই। 14 তারিখে এই ছাত্ররা গেল রাষ্ট্রপতির কাছে, একটা স্মারকলিপি গেল, সেটার কি হলো কিছুই বুঝলাম না। সেটার কি হইলো? উনি কিছু বললেন না, কি করলেন কি না করলেন। ভাই ঠিক আছে, মানলাম আমার দেশে রাষ্ট্রপতির পদটা অর্নামেন্টাল, মানলাম এটা প্রাইম মিনিস্টারই নিয়োগ দেয়, অমুক তমুক, সবই মানলাম। মানার পরেও তো একটা পদ আছে রে ভাই। ওনার একটা শব্দ উচ্চারণ করার ক্ষমতা ওনার নাই। এটা উনি পেলেন কি পেলেন না, তাও তো উনি কিছু বললেন না। এবং ওনার এই যে নীরবতা, এই নীরবতা কি করলো? আমাদের ছেলে মেয়েদের, যাদের মধ্যে গণতন্ত্রের প্রতি একটা শ্রদ্ধাবোধ আছে, তাদেরকে হতাশ করলো। সিম্পল কিন্তু। তারপরে কি হলো? 15 তারিখে ঢাকা ইউনিভার্সিটিতে দফায় দফায় মারামারি হলো, দফায় দফায়। 16 তারিখে 6 জন লোক মারা গেল। 17 তারিখে প্রাইম মিনিস্টার একটা ভাষণ দিলেন ওনার কালো পোশাক পরে, শোকের পোশাক পরে উনি ধমক দিলেন। বেসিক্যালি উনি 2টা ঘটনার কথা উল্লেখ করলেন, যে 2টা ঘটনা নাকি ছাত্রলীগের কর্মীদের উপর হয়েছে। আর উনি এখানে অনেক কথা বললেন, কিন্তু রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যে আবু সাইদ মারা গেলেন, এই সংক্রান্ত একটা শব্দ উচ্চারণ করলেন না। এবং শুরু কিন্তু ওই যে 6-7 জন যে শহীদ হয়েছেন, শহীদ, সেটা বলেই শুরু করেছেন। বললেন না, কিন্তু উনি বললেন যে কতগুলো প্রাণহানি হয়েছে, কতগুলো অমূল্য সম্পদ চলে গেছে, কতগুলো। শব্দগুলো কিন্তু শুনতে কেমন লাগে যে উনি বললেন। তারপর দিন কি হলো? ছাত্ররা কি ওনার একজন প্রাইম মিনিস্টার জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, হতে পারে ছোট 8 মিনিটের ভাষণ, যাই হোক, জাতির উদ্দেশ্যে দিয়েছেন। তারপরে কি হলো? মানলো ছাত্ররা ধমকে, ছাত্ররা সেই ধমকের জবাব দিল যে টোটাল কমপ্লিট শাটডাউন। প্রাইম মিনিস্টারের ভাষণের জবাব ছাত্ররা কিভাবে দিল? কারা এই ছাত্র? কারা বলেন তো? নেতাকে, এই আন্দোলনের নেতাকে কেউ বলতে পারবে না। নেতা নেই কেন? নেতার দরকার নেই, কারণ এটা এমন একটা আন্দোলন, এমন একটা দাবি, যে দাবিটা সমস্ত ইয়াং জেনারেশনের অন্তরে ধারণ করে। তারা কেন ধারণ করে? কারণ তাদের প্রত্যেকের মনের কথা যে আমার ক্যারিয়ারটা কি, আমি এই যে লেখাপড়া করছি, এই লেখাপড়া শিখে আমি কোথায় যাব? চাকরির জন্য যাব, আমার চাকরি পাওয়ার অধিকার কিন্তু ছিনতাই করা হচ্ছে। তো এই মানুষের, এই ইয়াং জেনারেশনের মনের কথা আপনি ফিল করতে পারেন না, অথচ দাবি করেন আমি জননেতা। তো হলো না তোর ভাই, এটা তো মিলল না। হ্যাঁ, তারপরে কি হলো? তারপরে আপনি দেখেন বৃহস্পতিবার দিন, ওই দিন থেকে আন্দোলনটা কিন্তু আসলে মাস পিপলের মধ্যে ছড়িয়ে গেল। হ্যাঁ, আপনারা বলতেছেন
যে এই যে এটিএম বুথ ভাঙা হয়েছে, উঠাই নিয়ে যাওয়া হয়েছে, মেট্রো রেলে আগুন দেওয়া হয়েছে, জেলখানা ভাঙা হয়েছে, জেলখানাতে এই প্রত্যেকটা নাশকতা। এবং ছাত্ররাও নিজেরা কিন্তু মেসেজ দিয়ে বলেছে এগুলোর সঙ্গে আমাদের কোনো ভূমিকা নাই, ছাত্ররা কিন্তু বলেছে। তো এই নাশকতাগুলো খারাপ করছে দুষ্ট লোকেরা করেছে। দুষ্ট লোকরা আসলে কিভাবে? দুষ্ট লোকরা ছাত্রদের আন্দোলনটাকে বোরখা হিসেবে ব্যবহার করেছে। সামনে ছাত্ররা, পেছনে তারা দুষ্টামি করতেছে। তো আমার প্রশ্ন হলো, দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল যারা নিজেদেরকে সবচেয়ে বেশি জনপ্রিয় দাবি করে, তারা কেন ছাত্রদেরকে বোরখা হিসেবে ব্যবহার করতে পারলো না? যে সন্ত্রাসীরা পারলো, আপনি কেন পারলেন না? কারণ আপনি জনবিচ্ছিন্ন হয়ে গেছেন। আপনি আপনার ছাত্রলীগের ছাত্রদের বিরুদ্ধে খেপিয়ে দিয়েছেন। কেন? আপনি তো বলতে পারতেন যে ছাত্রদের এই আন্দোলনের নেতৃত্ব দিবে ছাত্রলীগ। কেন বলতে পারলেন না? আপনারা পারলেন না কারণ আপনারা ছাত্রদের পালসটাই বুঝতে পারেন না। ছাত্রদেরকে বললাম এই আন্দোলনে দেখেন বলা হচ্ছে সন্ত্রাসীরা করেছে, বলা হচ্ছে না আশঙ্কাপূর্ণ যত লোক মারা গেছে এ পর্যন্ত তাদের একটা তালিকা করেন। 70% লোকের বয়স 20 থেকে 30-এর মধ্যে যারা মারা গেছে, এবং এরা হয় স্টুডেন্ট নয় পথচারী। সন্ত্রাসী কই? সন্ত্রাসীরা বা এটাও খুঁজে বের করা দরকার। এখন পর্যন্ত বিএনপি জামাতকে আমরা দেখিনি যে তারা দাবি করেছে তাদের 2 জন মারা গেছে বা 1 জন মারা গেছে। তার বলে কিন্তু যে আমাদের নেতা ইউজুয়ালি সবাই ক্রেডিট নেওয়ার চেষ্টা করে, দলের না হলেও ক্রেডিট নেয় যে আমার দলের মারা গেছে। এটার যে সামাজিক কারণটা কি, এটা যদি আপনি না বুঝেন এবং না স্বীকার করেন তাহলে কিন্তু এরকম হবে। আপনি বলবেন যে আগুন আমরা নিভে ফেলেছি, না, আগুন নিভে না। বাংলাদেশে বহুত আগুন আমরা দেখছি, গ্রামের ছেলে আমি ভাই, তুষের আগুন দেখেন নাই? তুষের আগুন কিন্তু ধিকি ধিকি জ্বলে, দেখে মনে হয় যে নিভে গেছে, পা দিবেন পা পুড়ে যাবে, ভেতরে আগুন থাকে। এই আগুনটা কোথায়, এই আগুনটা জ্বলার কারণটা কি, সেটা আপনাকে উপলব্ধি করতে হবে যদি আপনি সরকারে হন। কারণ আমি কি জিনিসপত্রের দাম দেখেন, এই মুহূর্তে আলোচনা হতে পারতো জিনিসপত্রের দাম নিয়ে। আমরা আলোচনা করছি কি এমন একটা ইস্যু, নন ইস্যু নিয়ে, যেটা কোনো ইস্যুই না ভাই, এটা কোনো ইস্যুই ছিল না, আপনি হ্যান্ডেল করতে পারেন নাই। এখন একটা রাষ্ট্র, একটা সরকার, তারা যদি এই ধরনের একটা নন ইস্যুকে হ্যান্ডেল করতে না পারে, তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। আমি তো এই প্রশ্নটা করবো যে এই সরকারকে, এই দেশকে পরিচালনার জন্য যোগ্য কিনা। কারণ তারা একটা নন ইস্যুকে হ্যান্ডেল করতে পারে না, বড় ইস্যু কিভাবে হ্যান্ডেল করবে? সো মিস্টার রুহিন হোসেন প্রিন্স শুনছিলেন, এবং আমি যতদূর জানি আপনার দলেরও বা ছাত্র সংগঠনেরও একজন নেতা বা কর্মী পর্যায়ের একজন এই আন্দোলনে মারা গেছে। এবং এটাকে যেভাবে যেটা বলা হচ্ছে যে এর মধ্যে দুষ্কৃতকারী দুর্বৃত্তরা ঢুকে পড়েছে, এর মধ্যে ছিন্নমূল মানুষ ঢুকে পড়েছে, এর মধ্যে বিএনপি জামাত আছে বা শিবির করেছে, জামাত করেছে, বিএনপি মদত দিচ্ছে, লন্ডন থেকে নির্দেশনা আসছে। আপনার কাছে কি মনে হয় আসলে এই আন্দোলনের ক্যারেক্টারটা? দুজনেই খানিকটা ব্যাখ্যা করেছেন, কিন্তু আসলে অপারেটিভস হিসেবে কাজ এই গত কয়দিনে যা ঘটলো তা কারা কাজ করেছে? না, এই ব্যাপারে আমাদের পরিষ্কার বক্তব্য। এটা মাসুদ কামাল বললেন যে এটাই সাধারণ ছাত্রদের আন্দোলনে পরিণত হয়েছে, পরবর্তীতে ছাত্র জনতার আন্দোলনে পরিণত হয়েছে। এবং এই ধরনের ঘটনার মধ্যে আমিও শুরুতে বলেছি, মনে রাখতে হবে বাংলাদেশের রাজনৈতিক নানা শক্তি আছে, তারা তো ঢুকতেই পারে, কিন্তু এটা আপনি কি করলেন তাই। যেমন ধরেন বলা হচ্ছে সমর্থনও দিতে পারে, আমি বলছি স্বাধীনতা বিরোধী থাকতেই পারে, তারা তো একটা তাদের এজেন্ডা আছে। আমি তো বলি যে দুর্নীতিবাজদের বিরুদ্ধে যেভাবে পত্রপত্রিকায় সামনে আসছিল, তাদেরও তো একটা এজেন্ডা আছে যে পুরো পরিস্থিতিটা অন্যদিকে নিয়ে যাবে। আপনি দেখেন টাকা পাচারকারী, ঋণ খেলাপিকারী, তাদের বিরুদ্ধে একটা জনরোষ গড়ে উঠছিল, তারাও তো এর থাকতে পারে। দ্রব্যমূল্য জনজীবনে অসহনীয় এবং সিন্ডিকেট আমরা ভাঙতে পারছি না, সরকারের ব্যর্থতা, তাদেরও তো কেউ থাকতে পারে। তা আমি কথা হচ্ছে যে এই জায়গাগুলো একটা মুভমেন্টে সাধারণভাবে চলে আসতেই পারে যদি আপনি সংকট যত দীর্ঘায়িত করবেন, যেটা উনি ওনার ভাষায় যে ওইটা অত কি বলে নন ইস্যু, এই জায়গাটা আমি পয়েন্টটাকে আমি ওই নন ইস্যু নিয়ে আলোচনা করছি না। তাহলে সেই জায়গাটা তো সরকারের এই ব্যর্থতাটাই প্রধান। আমার দলের কর্মী ছাত্র ইউনিয়নের একজন সংগঠক উত্তরা থানার রিজভি, সে তো সররাগুলিতে প্রথমে হসপিটালে নেওয়া হলো, ক্রিসেন্ট হাসপাতালে, পরে সে শহীদের মৃত্যুবরণ করেছে। ছাত্র ইউনিয়নের মহানগরের সভাপতি সালমান রাহাত, তার গায়ে এখনো সররার গুলি রয়েছে। এরকম অসংখ্য আমাদের পরিচিত
যেমন বোঝার জন্য বলি যে আমার কালকেই একটা খবর আসলো যে ইউল্যাবের একজন ছাত্র নাম আসলো যে এইরকম একটা ছেলে আপনার কর্মী কিনা, তার লাশে কেউ এখনো নেওয়ার পাচ্ছে না। আমি সাথে সাথে খোঁজ নিয়ে দেখলাম সে কোনো দল করে না, কিন্তু এখানে প্রগতিশীল ছাত্র সংগঠনের সাথে তার সম্পর্ক ছিল, প্রিয় নাম, রংপুরে পরে তার আত্মীয় স্বজন নিয়ে গেল। তার মানে এইটা একটা মাস আফসার ছিল, এটা মনে রাখতে হবে। এবং ধরেন যে এই যে আমরা জানি নর্থ সাউথ ইউনিভার্সিটি, বিইউপি যেটা সেনাবাহিনীর নিয়ন্ত্রণে, কিংবা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, এগুলোতে তো কোনো রাজনীতি কিছু না, এবং তাদের শিক্ষার্থীরাও মারা গেছে। এবং তো বললাম যে এইখানে আপনার দেখতে হবে, এবং এইখানে এই বাংলাদেশে একটা হয়েছে কি, এটা ট্যাগ লাগানো একটা সংকট হয়ে গেছে। আপনি সরকার বিরোধী কোনো আন্দোলন করবেন, অধিকার আদায়ের কথা বলেন, তখন আপনাকে ট্যাগ লাগাবে। কিন্তু কথা হচ্ছে এইটা ট্যাগ লাগায় শেষ সমস্যার সমাধান হবে না, কোনো সমস্যার সমাধান হবে না, সংকট যে আরও বেশি হবে, এটাই হচ্ছে প্রধান ব্যাপার। এখানে একটা কথা উঠে আসছেন, আমাদের সাংবাদিক ভাই বললেন জনগণ কোথায়, কথাটা খুবই কারেক্টলি বলেছেন। মনে রাখতে হবে এ ধরনের সংকটে যদি কেউ দাবি করে সে ন্যায্য কাজ করছে, তাহলে তো জনগণ তার পক্ষে আসবে। আসবে কীভাবে? কারণ ক্ষমতায় যারা আছে তারা তো নির্বাচিত না, এবং কেনা জানে ভোট নিয়ে কি হয়েছে, কেনা জানে এটা হঠাৎ করে হয়নি, অনেক দিনের ধারাবাহিকতা এটা ঘটছে। কেনা জানে একের পর এক সংকট, বাংলাদেশের যে বড় অর্থনৈতিক সংকট, অন্য সংকটগুলো হচ্ছে, তারা এটা মেটাতে পারে নাই। হ্যাঁ, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি মনে রাখতে হবে বাংলাদেশে আছে, তারা যে কোনো সংকট তৈরি করতে চায়, এটা সত্য। কিন্তু মনে রাখতে হবে মুক্তিযুদ্ধের নাম করে ব্যবসাটাও তো আছে। মনে রাখতে হবে যে আজকে এই যে যারা অর্থবিত্তের মালিক, দুর্নীতিবাজ অমুক হয়েছে, কাদের ছত্রছায়া হয়েছে। তা আজকে যদি সাধারণ তরুণ সমাজের সামনে যদি দেখা হয় যে তারা তাদের পড়াশুনো করার পরে সম্মানজনক চাকরি পাচ্ছে না, কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটছে, তাহলে তাদের ক্ষুব্ধ তো হবেই। তারপরে ন্যূনতম গণতান্ত্রিক অধিকার পর্যন্ত নাই, মানে আমি ভোটের গণতন্ত্র বলছি, এবং অন্য জায়গাগুলো। তাহলে এই সংকট দূর করার যদি না করে আপনি দমনের মধ্য দিয়ে কোনো সংকটের সমাধান চান, এটা কখনোই পারবেন না। আপনি সাময়িক পারবেন, কিন্তু শেষ মুহূর্তে এটা কিন্তু কখনোই হবে না। তা আজকে বরঞ্চ আমাদের দেশের সামনে একটা বড়, আমরা মনে করছি, আমি আবারও ওই কথাটা আমার রিপিট করছি, যেইটা ওইটা দাঁড়িয়েছে যে এখনও সময় আছে। আমাদের কোর্টের রায়ের মধ্য দিয়ে এই কথাটা আগেই বললাম, যেটা একটা কি বলবো, যে ছাত্রদের যে দাবির ন্যায্যতা প্রতিফলন হয়েছে, কিন্তু পানি অনেক দূর গড়িয়ে যেখানে এসেছে, এর সমাধান রাজনৈতিকভাবে করতে হবে। ছাত্রদের দিক থেকে কতগুলো দাবি 9 দফা আমরা যদি বুঝে থাকি, সেটা করা হয়েছে, কিন্তু খুবই দুঃখ এবং ক্ষোভের সাথে বলতে হচ্ছে, কেন এই ছাত্রদেরকে কোন বাহিনী তুলে নিয়ে যাওয়া হলো, কেন আজকে তাকে রাস্তায় পাওয়া গেল এবং আহত অবস্থায় আজকে তাকে কেন প্রেস ব্রিফিং করতে হলো, এর জন্য দায়ী যারা, সরকারকেই খুঁজে বের করতে হবে। আর যদি সরকারের লেলি দেওয়া কোনো বাহিনী থাকে, তাদেরকে এখনই প্রত্যাহার করে নিতে হবে এবং তাদেরকে শাস্তির আওতায় করতে হবে। শুধু তাই না, আপনি ক্ষোভের বহিঃপ্রকাশগুলো দেখেন, যেটা এই যে ছাত্ররা ওদেরকে কিন্তু আপনি অন্যদিকে নিয়ে যাচ্ছে কোথায়, এই কথাটা এখন আমি বলতে চাইছিলাম না, তবে বলতে বাধ্য হচ্ছি। দেখবেন সম্ভবত যদি ভুল না করি 17 তারিখে আমাদের কাছে যতটুকু খবর, যে এই আন্দোলনকারীরা ওইখান থেকে যারা সরকারি দলের সন্ত্রাসী, তাদেরকে ওইখান থেকে ভাগিয়ে দিয়ে নিজেরাই ক্ষমতা নিয়ে নিল। প্রভোস্ট স্যার এবং অন্যদেরকে লিখে নিল এইখানে সব রাজনীতি নিষিদ্ধ, কিন্তু যেটা তো আমরা চাই না। এটি তো আর একটা বিরাজনীতিকরণের প্রক্রিয়া, কিন্তু ক্ষোভটা কোথায় চলে গেছে এটা খেয়াল করতে হবে আজকে। তা সুতরাং আপনি এই ক্ষোভকে যদি আজকে তার ন্যায্যতা না দেন এবং সমস্যার সমাধান না করেন, তাহলে একটা নন পলিটিক্যাল জায়গাতে চলে যাবে, যা আমরা একটা দীর্ঘমেয়াদী সংকটে পড়ে যেতে পারি। সুতরাং এই জন্য এখনো সময় আছে, এর রাজনৈতিক সংকটের সমাধান করতে হবে, এবং এর যে দায় এই সরকার। আপনি কালকে নিশ্চয়ই দেখেছেন যে প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ীদের একটা বৈঠক হয়েছে, এবং সেখানে ব্যবসায়ীদের কথাবার্তা শুনেছেন। প্রধানমন্ত্রী এবং সরকারের তরফ থেকে শিল্প উপদেষ্টা, শিল্প বাণিজ্য বিষয়ক উপদেষ্টা, তারপরে তথ্য প্রতিমন্ত্রী, তারাও বক্তব্য রেখেছেন। এটার আউটকাম কি বলে মনে হয়? শোনেন, এটাকে আমি খুবই, যদি বলেন, খুবই স্বাভাবিক প্রসেস দেখি। কারণ অতীত দিনে আমরা অনেক স্বৈর শাসককে দেখেছি, তার একটা অঙ্ক আছে, যেটা হয় এই ধরনের ঘটনা ঘটলে সেইটা সামাল দেওয়ার জন্যে জনগণের সামনে থাকা এবং নিজেকে প্রতিভাত করা, এবং সে মনে করে তার ক্ষমতার যে যে উইংসগুলো আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে একটা ব্যবসায়ী গ্রুপ। সুতরাং এখানে নিয়ে আসছে, আমরা জানি এই ব্যবসায়ীরা আজকে যে কথা বলেছে, এই কথা পরিবর্তন হতে কোনো সময় লাগবে না। কিন্তু এইখানে আমি গুরুত্বপূর্ণ যে জায়গাটা দেখি, যে সরকার তার, যদি আমি পুরোটা না দেখলেও যতটুকু টেলিভিশনে এসেছে, সরকার যখন এইটা বললেন, যে ব্যবসায়ীরা বললেন যে তাদের ক্ষতি হচ্ছে এবং খুলে দেওয়া হোক, তখন সরকার কিন্তু দায় নিল না, দায়িত্বও নিল না, বরঞ্চ দায় তাদের ঘাড়ে চাপিয়ে বলল যে না, এখন আমরা খুলতে পারবো না, যদি আপনারা খোলেন পুরো দায় দায়িত্ব আপনাদের।
তার মানে আমি তো দেখি এইখানে সরকার যে একটা সংকটে আছে, সেই সংকটের বহিঃপ্রকাশ কিন্তু এখানে ঘটেছে। আমরা এখানে জানি, অনেকে আমরা দেখলাম টেলিভিশনের মাধ্যমে কথা যেটা বলে, এটাকে আমি কোনো মানে সাধারণ ঘটনাই বলি যে এরকম হয়ই অতীত দিনে। আমরা দেখলাম একজন ভদ্রলোক, তিনি এখানে বিশেষভাবে কতগুলো কোশ্চেন তুললেন, তিনিও যথাযথভাবে তুলতে পারলেন বলে মনে হয় না। নাসিম মঞ্জুর, যিনি মানুষের মন বোঝার কথা বলেছেন এবং পালস বোঝার, আস্থা তৈরি করবার কথা বলেছেন। শোনেন, যতই আমরা দ্বিমত করি, আমাদের দেশের ব্যবসায়ীদের মধ্যে তো কিছু মানুষ আছেন যারা কর্মসংস্থান তৈরি করেছেন, তারা কিছু পজিটিভ চিন্তা ভাবনা করেন, যেভাবে লুটপাট অন্যরা করে সবাই আছে, আমরা তা বলি না। তারা তো এইরকম চায়, কিন্তু আজকে তাদেরও তো পিঠ দেওয়ালে ঠেকে গেছে। কিন্তু ক্ষমতা এমন জিনিস, ওইখানে চোখের সামনে গেলেই সব উল্টাপাল্টা হয়ে যায় বা বাস্তবতা হয়, চিন্তাটা অন্যভাবে রাখে। কিন্তু এইটাকে আমি ওই কথাটা আবার রিপিট করছি, সরকার কিন্তু তার দুর্বলতা এটা বলেই দিয়েছে যে আমি দায়িত্ব নিতে পারছি না, আপনারা ইচ্ছা করলে করতে পারেন। সেটাও আমি দেখি সর্বলের দুর্বলতার বহিঃপ্রকাশ। কিন্তু এইটার পর আমি আবার রিপিট করছি, এখনো মনে করি সরকারকে রাজনৈতিক সমাধানের দিকে চলে আসা দরকার, না হলে এইটা ভবিষ্যতের জন্য আরো একটা ভুল পদক্ষেপ হিসেবে চিহ্নিত হয়ে থাকে। মাসুদ কামাল জি, মানে কোনো প্রশ্ন নাকি? না, স্পেসিফিক প্রশ্ন নেই। একটা হচ্ছে যে ব্যবসায়ীদের সঙ্গে কালকে বৈঠক হলো, সেটা আমরা দেখছি যে কারফিউটাও কন্টিনিউ করছে, আমরা দেখছি যে ছুটিটাও কন্টিনিউ করছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে এবং আসতে আরও সময় লাগবে, এরকম বার্তাও আছে। ছাত্রদের আমরা দুটো বক্তব্য, সরকার কয়েকদিন ধরে বলবার চেষ্টা করছে যে ছাত্ররা এইসবের মধ্যে নেই এবং তারা মোটামুটি স্বাগত জানিয়েছে, তারা এই আন্দোলন থেকেও এখন মোটামুটি সরে দাঁড়িয়েছে। কিন্তু ছাত্রদের নানা সূত্রে কখনো 56, কখনো 62, কখনো 3 জন, কখনো 9 দফা, কখনো 8 দফা, কখনো 4 দফা, এর মাধ্যমে যে বার্তা আসছে তাতে মনে হচ্ছে বা যে তারা আসলে তাদের অবস্থান থেকে সরছে না। সো আসলে কি সাধারণ মানুষ তো কনফিউজ। এখানে কয়েকটা জিনিস আমি বলি আপনি। এবং আরেকটা বড় কথা হচ্ছে যে গণমাধ্যম দেখে আসলে ব্যতিক্রম কিছু আছে, অবশ্যই বোঝার উপায় নেই। ব্যবসায়ীদের কথা, ব্যবসায়ী হলো আমাদের সমাজের সবচেয়ে সুবিধাবাদী শ্রেণী, সবচেয়ে। কোনোদিন সরকার যত স্বৈরাচারী হোক না কেন, ব্যবসায়ীদের সুবিধা, কারণ ব্যবসায়ী তখন একজনকে ম্যানেজ করে, তার সুবিধা। ব্যবসায়ীরা মানে যদি আগামীকালে বলে দেয় যে দেশের মানুষের জন্য দ্রব্যমূল্য তোমার ইচ্ছে মতো তুমি বাড়াও, তারা বিরাট খুশি। দেখবেন সরকারকে তারা বলে, কিন্তু সরকার প্রধানকে, আপনারা বলে আমরা বেশি ব্যবসা করেছি, বেশি। কালকে একজন ব্যবসায়ী বলেছেন যে এই 14 বছর আমি 14 গুণ বেশি ব্যবসা করেছি। বেশি ব্যবসার অর্থটা কি? মানে আপনি বেশি মুনাফা করেছেন। আপনারাও করেছেন এরকম। আপনারা বেশি মুনাফাটা কিভাবে করেছেন? এবং উনি বলছিলেন যে এখন যদি আমরা কিছুদিন আমাদের ক্ষতিও হয়, তাও আমাদের মেনে নিতে হবে, কারণ আমরা তো অনেক। জানি না কে বলেছে, ধরা যাক যিনি বলেছেন, কালকেই সরকার চেঞ্জ হোক, নতুন সরকার সবচেয়ে আগে সে যাবে। আপনি আমাকে ব্যবসাতে, আমি আপনাকে, ও কিছু দেবে না। ব্যবসায়ীরা মানুষকে ঠকিয়ে অর্থ উপার্জন করে, এটা মানে আমি খুব সাদামাটা ভাষায় বললাম। 2 জন ব্যতিক্রম অন্যরকম থাকে, কিন্তু এরা তো ভাই চ্যারিটি করতে আসে না, ব্যবসায়ী করতে আসে, মানে মুনাফাটাই করতে আসে। তো মুনাফাটা করে তারা, কই টাকাটা বাইরে পাঠায় দেয় অথবা তাদের সুবিধাজনক জায়গা রাখে, সেটা কাজে এদের কথা আমি কোনো গুরুত্বই দিই না। আর একটা গুরুত্বহীন মানে ক্ষতিকর প্রাণী আমাদের মতো দেশের জন্য, এটা আমি মনে করি। দ্বিতীয়ত যে জিনিসটা দেখেন, এই যে আপনি বললেন যে এই আন্দোলনটাকে সামাল দেওয়ার জন্য এই বিভিন্ন গোত্রের নাম বললেন, কিন্তু ব্যবসায়ীদের নাম বললেন, পুলিশের নাম বললেন, বিডিআর এর নাম বললেন, অমুকের নাম বললেন, র্যাবের নাম বললেন, সবার নাম বললেন, আপনি কিন্তু জনগণের নাম বলতে পারলেন না। এটা তো ডেমোক্রেটিক গভর্নমেন্ট, তাদের সঙ্গে জনগণকে ওনারা কেন একীভূত করতে পারছেন না? দেখেন, এই আন্দোলন থেকে, এই ঘটনা থেকে আমি মনে করি সরকারের দুটো জিনিস সরকারের নিজের জন্য শিক্ষা নেওয়া উচিত। শিক্ষা একটা ঘটনাটা কি, সরকার উপলব্ধি করা উচিত যে আসলে এই জনগণের মনের মধ্যে, জনগণের মাথার মধ্যে ওনারা আসলে কোথায় আছেন। মানুষের মাথার মধ্যে অনেকগুলো ছোট ছোট কম্পার্টমেন্ট থাকে, কিন্তু একটা কম্পার্টমেন্টের জন্য ভালোবাসা আছে, ওরা খালি ভালোবাসা বিতরণ করে। আর একটা কম্পার্টমেন্ট আছে হতাশা বিতরণ করে, আর একটা কম্পার্টমেন্ট আছে রাগ ক্রোধ বিতরণ করে, আর একটা কম্পার্টমেন্ট থেকে ঘৃণা বিতরণ করে। তো জনগণের মস্তিষ্কের কোন কোন কম্পার্টমেন্ট ওনাদের জন্য সক্রিয়, এটা ওনারা বুঝতে পারছেন। আমার ধারণা বোঝা উচিত, যদি ওনাদের আত্মউপলব্ধির আকাঙ্ক্ষা থাকে, বুঝে গেছেন যে ওনারা জনগণের হৃদয়ে কোথায় আছেন। আর দ্বিতীয় একটা জিনিস আমাদের শিক্ষা নেওয়া উচিত, সেই জিনিসটা হলো যদি কোনো কারণে সরকারের পতন ঘটে, কি হবে এদের।
এই শিক্ষাটা ওনাদের নেওয়া উচিত। সবচেয়ে বড় আশ্রয়স্থল হলো জনগণ, সবচেয়ে বড় আশ্রয়স্থল অন্য কেউ না। যদি আপনি জনগণের রাজনীতি করেন, আওয়ামী লীগ তো একটা জনগণের দল, তাদের এই শিক্ষাটা নিয়ে নিতে হবে যে আমি কার কাছে যাব, আমি নির্বাচনে কালকে হারতে পারি। পৃথিবীতে এমন কোন পলিটিক্যাল পার্টি নেই, এমন কোন নির্বাচন নাই যে আপনাকে গ্যারান্টি দিবে আপনি জিতবেন জিতবেন জিতবেন। যদি কোনোদিন আপনি কার কাছে যাবেন, যার কাছে যাবেন তারা আপনাকে কিভাবে দেখে, এই মূল্যায়নটা তাদের করা উচিত। এখন কোথায় ছিল আওয়ামী লীগে এত বড় দল? আপনি কোথায় দেখেছেন? ঢাকা শহর বাদ দেন, ঢাকার বাইরে কোথায় দেখেছেন যে আওয়ামী লীগের লোকজন সক্রিয় ছিল? অনেকে বলে বুঝতে পায় না, অনেকে কিন্তু বলে যে আমরা শুনি পুরোনো কথা যে ৭৫ সালে বঙ্গবন্ধু মৃত্যুর পর নাকি আওয়ামী লীগের কেউ নাকি রাস্তায় বের হয় নাই, পরে যাদের জন্ম হয়েছে কিন্তু বিশ্বাস করে, আমরা অনেকে বিশ্বাস করে না। এইগুলো সম্ভব? এত বড় নেতা একজন, এত বড় একজন লিডার মারা গেল, যে দেশটাকে স্বাধীন করলো, ওনার মৃত্যুর পর আওয়ামী লীগের কেউ মিছিল বের করলো না, আর রাস্তায় নামলো না। এই ঘটনা আরেকবার প্রমাণ করেছে যে এই দলের যত লিডার আছে কেন্দ্রীয় পর্যায়ে অথবা আপনার জেলা পর্যায়ে, প্রান্তিক পর্যায়ে, সবাই সুবিধার জন্য এই দলটা করে, দলের আদর্শকে ভালোবেসে করে না। সুবিধা যখন কমে গেছে দূরে সরে গেছে, ভয় পেয়ে গেছে দূরে সরে গেছে, সুবিধার জন্য করে। ওই দিন একজন ইউনিভার্সিটির টিচার আমাকে বলতেছেন, এই দুদিন আগে একজন ইউনিভার্সিটির টিচার আমাকে বলতেছেন যে হলের সামনে বের হওয়ার সময় গেটের দিকে তাকাই না। উনি হলে একটা হলের কি আর কি হাউস টিউটর, ওইকে মাথা নিচু করে বেরোয়। আমি কেন? ওইকে কারণ গেটের সামনে যে গাড়িটা থাকে, যে ল্যান্ড ক্রুজারটা থাকে, ওটা তো আবার ছাত্রের, সেটাই সে ছাত্রলীগ করে। তো একটা ছাত্রলীগের লিডার প্রিন্স ভাই তো সারা জীবন পলিটিক্স করছেন, আসছেন, জীবনে কোনদিন চিন্তা করছেন একটা ছাত্র নেতা তার ল্যান্ড ক্রুজার গাড়ি হলের সামনে থাকে? এটা জানে না সরকার? জানে। এবং এটা কত বড় ক্ষতির কারণ আমি সেটা আপনাকে আমি বলি। দেখেন, এই ল্যান্ড ক্রুজার গাড়ি যে ছাত্রলীগের সবাই পায়, শীর্ষস্থানীয় ২-১ পায়, আর কিন্তু কেউ পায় না। তখন কি হয়? তাদের মধ্যে একটা ইন্টারনাল কম্পিটিশন থাকে, আমি আগে যাব, যে আমি ল্যান্ড ক্রুজার উঠবো, আমি আগে যাব, আমি এই আপনার এই সমস্ত দামি গাড়িতে উঠবো। এই অভ্যন্তরীণ কোন্দল কিন্তু দলটাকে আর দল বানায় না, দলটাকে ঐক্যবদ্ধ রাখে না। এটা কিন্তু ছাত্রলীগের ক্ষেত্রে না, আওয়ামী লীগ বলেন, যুবলীগ বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে এটা চলছে। এই যে অনৈতিকতার যে আপনার ব্যবহারটা, প্র্যাকটিসটা দলের মধ্যে, এটা যতদিন চলতে থাকবে ততদিন দল দুর্বল থেকে দুর্বলতর হবে। যেটা প্রমাণ এবার উনি পেয়েছেন কিনা আমি জানি না, পাওয়া উচিত, বোঝা উচিত দল কোথায় আছে। দল কিন্তু হয়নি, আর হয়নি দল। তো এই জায়গাগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আমি আরেকটা কথা বলি, যদি সময় দেন, আমি একটা কথা বলি এখানে। দেখেন, যখন একটা ঘর পুড়ে যায় না, ঘর পুড়ে গেলে ঘরে আগুনটা ধরেন নিভাইলেন, আপনি আপনি কি কি দেখবেন? আত্মপ্রবিত করবেন, আপনি কি করবেন? ইনকোয়ারি কমিটি করেন, অমুক করেন, তমুক করেন, কি করবেন? কি খুঁজবেন? আপনি খুঁজবেন দুটো জিনিস, যে আগুনটা ধরলো কেন। তারপরে এটাও খুঁজবেন যে আগুন ধরার পর কেউ কে এসে পেট্রোল ঢেলে দিয়েছিল, ওটাও দেখবেন। ঠিক আছে, আপনি ধরলেন পেট্রোল ঢেলে দিয়েছিল, বিএনপি দিছে, জামাত দিছে, জঙ্গিরা দিছে, কত কিছু দিছে, পেট্রোল দিছে, আগুনটা ধরলো কেন ভাই? বলেন তো, আগুনটা ধরলো কেন? আগুনের সূত্রপাত কিন্তু ৫ জুন, যেদিন হাইকোর্ট রায় দিল। হাইকোর্ট থেকে রায় দেওয়া হয়েছিল, সেই রায় যে ভুল রায়, এটা তো এইবার প্রমাণ হলো সুপ্রিম কোর্টের রায়, আপিল বিভাগের রায়। যিনি ভুল রায়টা দিয়েছিলেন, কেন দিয়েছিলেন? উনি কি জানতেন না? উনি কি দেশের নাগরিক ছিলেন না? কোনো ইনস্ট্রাকশনে দিয়েছিলেন কিনা আমি বলতে পারবো না। হয়তো উনি বলবেন আমি সরল বিশ্বাসে দিয়েছি। আপনি যদি সরল বিশ্বাসে একটা ঘরে আগুন ধরিয়ে দেন, আগুন জ্বলবে না? আগুন কি বলবে না সরল বিশ্বাসে ধরিয়েছি আমি জ্বলবো না? এটা বলবে? উনি কেন দিয়েছিলেন? এবং উনি কি এই দেশের নাগরিক না? উনি এই দেশের মানুষের পালস বুঝতেন না? উনি সবই বুঝতেন, কেন দিলেন? ওটা একটা ভুল রায় ছিল, প্রমাণ হয়েছে, এবং কন্ট্রাডিক্টরি, সেলফ কন্ট্রাডিক্টরি রায় ছিল। ওই একটা রায়ের কারণে কপি যারা করেছেন, যে একটা রায়ের কারণে আজকে এত কিছু হয়ে গেল। দেখেন, কালকে সুপ্রিম কোর্ট বলেছে, সুপ্রিম কোর্ট কালকে দুঃখ প্রকাশ করেছে, যারা মারা গেছে তাদের জন্য ওনারা দুঃখ প্রকাশ করছেন। এই দুঃখের খবর যে সাইদ সাহেবের, যে সাইদ মারা গেছে, আবু সাইদ, তার মাকে যে শোনান তো, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস আপনার জন্য দুঃখ প্রকাশ করেছে। ওনার দুঃখ কমবে? ওনার কান্না কমবে?
বলতেছেন এত কিছু রাষ্ট্রীয় সম্পদ ক্ষতি হয়েছে, 174 জন মারা গেছে, এটা কি রাষ্ট্রীয় সম্পদ না? এরা কি রাষ্ট্রের সম্পদ না? এই সম্পদের মৃত্যুর জন্য কে দায়ী নেবে? এই সম্পদ আপনি গড়তে পারবেন না, ওই সম্পদ আপনি আবার পুনর্গড়তে পারবেন, আপনি সম্পদ গড়তে পারবেন, এটা ফেরত আনতে পারবেন না আপনি। কেন? একটা রায়ের কারণে, একটা রায়ের কারণে, আর একটা কি, আর অধ্যত্বের কারণে, পাত্তা না দেওয়ার কারণে। আন্দোলন করে করে কিছু চেঞ্জ হয় না, হয় নাই, হয় নাই চেঞ্জ আন্দোলনের কারণে। বলেছিলেন তো উনি যে আন্দোলন করে এটা চেঞ্জ করা যাবে না, চেঞ্জ হয়েছে, হয়েছে। আরেক দল বলেছিল আদালতের কাছে, আমাদের কিছু করার নাই, করেন নাই, সবই তো করছেন। তারিখও আগে আনেন, এটা এগিয়ে এনে তারপরে করছেন কারফিউর মধ্যে এবং সাধারণ ছুটির মধ্যে। জনদাবি আইন, জনগণের দাবিটাই আইন, এটা ওনারাও বুঝেন, কিন্তু ক্ষমতায় যখন থাকেন তখন বলেন যে না এটা ঠিক না, ঠিক না তো করলেন, চাপা পেতে করলেন। সো ফাইনাল রাউন্ড, ক্লোজিং রিমার্কস আপনাদের, এবং একই সঙ্গে আমি আরেকটা প্রশ্ন করি যে রোববারে আমরা জানি যে ইন্টারনেট শাটডাউনের কারণে এবং সারা বিশ্বের সঙ্গেই বাংলাদেশ বিচ্ছিন্ন, আন্তর্জাতিক গণমাধ্যমে মোটামুটি কিছু খবর প্রচারিত হচ্ছে, এবং পররাষ্ট্রমন্ত্রী দুদিন আগেই বলছিলেন যে কোনো কোনো আন্তর্জাতিক গণমাধ্যমে রং বা ডিস্টর্টেড রিপোর্ট প্রচারিত হচ্ছে, এবং তিনি রোববারে ফরেন ডিপ্লোম্যাট যারা বাংলাদেশে আছেন, অ্যাম্বাসাডার এবং হাই কমিশনার, তাদের ডেকে ব্রিফ করেছেন, এবং সেখানে সাংবাদিকরা ছিলেন না, তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি, বাট ভেতরে ডিপ্লোম্যাটরা কী কী কথাবার্তা বলেছেন তারও কিছু খবরাখবর আমরা বাইরে পেয়েছি। সব মিলে বহির্বিশ্বের কে আসলে বাংলাদেশ আসলে এই ঘটনা প্রবাহ কি বার্তা দিচ্ছে এবং সেটার ক্রিয়া প্রতিক্রিয়া কী হতে পারে, আপনারা কি মনে করেন, সেটা আমি শুনতে চাইব মিস্টার রুহিন হাসান প্রিন্স। আমি এই ব্যাপারে একটা ছোট্ট মন্তব্য করেই শেষ করি। আমি এই কথাটা একটু বারবার রিপিট করতে হচ্ছে যে আপনি দেখেন যে ক্ষমতার দম্ভ মানুষকে যদি এরকম একটা জায়গায় নিয়ে যায় এবং স্বৈরাচারী আচরণকেও আরও বেশি ছড়িয়ে যায়, তখন ক্ষমতায় থাকার জন্যে কি কি টুলস ব্যবহার করতে হয় এটা অতীতের দেখবেন যে আমলারা এটা ভালো বোঝে, এবং কতগুলো বয়ান তারা নানাভাবে নিয়ে যায়, কিন্তু এটা কোনো গ্রহণযোগ্যতা পায় না। আপনি ডিপ্লোম্যাটদের কাছে যে যতই কথা বলেন, যতই অন্যান্য চেহারাটা সামনে আনেন, এটা কে না বুঝবে যে ছাত্রদের এই আন্দোলন যথাসময়ে এর স্বীকৃতি না দেওয়ার কারণেই এই সংকট তৈরি হয়েছে। এর থেকে অন্য কোনো নতুন মেসেজ সরকার যতই চেষ্টা করুক আনতে পারবে বলে আমাদের কাছে মনে হয় না, বরঞ্চ ওইখানে অনেক এনার্জি নষ্ট না করেই আমি বলবো বর্তমান সংকটের সমাধান খোঁজা দরকার। এটা গেল 1 নম্বর কথা। 2 নম্বর কথা, এটা মনে রাখা দরকার, এখানে অনেক অভিজ্ঞতার কথা বলে আমি সময়ের জন্য যাচ্ছি না, আপনার এইখানে অনেক দিন ধরে আমরা বলে আসছি, দুর্বৃত্তায়িত রাজনীতি ক্ষমতার দম্ভ এমন করে তোলে যেখানে মাসুদ কামাল ভাই বারবার জনগণ গণতন্ত্রের কথা বলছেন, ওইটা আর কিন্তু থাকে না। তাহলে ফিরে আনতে হবে সেই জায়গায়। আপনি দেখেন আজকে যদি আপনি মনে করেন যে আচ্ছা ঠিক আছে এখন পরিস্থিতি নর্মাল হোক, আমি বিশ্ববিদ্যালয়গুলো অমুকগুলো খুলে দিলাম, কিন্তু আপনি বলেন তো এই বিশ্ববিদ্যালয় স্কুল কলেজগুলোতে যে ধরনের প্রতিহিংসার প্রতিষ্ঠান গড়ে উঠছে, আপনি কি দ্রুততার সমাধান করতে পারবেন? পারবেন না। তাহলে আপনাকে পুরো খুলে দিলে এই ছেলেমেয়েদের সেখানে যাওয়া কতদিন নিরাপদ থাকবে, কতটা নিরাপদ, সেটাই আমি মানে ব্যাখ্যা না করে এটা বলতে চাইলাম। তাহলে আপনি খালি বললে হবে না যে অ্যাসিওর করলাম, তাহলে এটা অ্যাসিওর করতে গেলে পুরো ডেমোক্রেটিক ব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে, আনার জায়গা করতে হবে। যার জন্যে আমরা আমাদের বামপন্থীদের দিক থেকে পরিষ্কার করে বলছি এই সংকটের এখন সমাধানটা রাজনৈতিক। তাই রাজনীতির জায়গায় একটা কি, আমরা যদি বাংলাদেশ মানি, মুক্তিযুদ্ধ মানি, তার একটা সংবিধান মানি, তাহলে জনগণের ভোটাধিকার নিশ্চিত হবে। এইরকম করার মধ্য দিয়ে একটা সরকার গঠন করতে হবে, যেটা আমরা বলেছি নির্বাচন ব্যবস্থার একটা সংস্কার করে, হুট করে কোনো কিছু না। তাহলে সেই জায়গাটার মধ্য দিয়ে যদি আমরা যেতে পারি এবং পুরো জনগণকে তার মধ্য দিয়ে যদি আস্থায় আনতে পারি, তাহলে জনগণ যেটা ভালো মনে করবে সেইটার মধ্য দিয়ে আপনি যেতে পারলে আপনি অন্যান্য যে ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলো গড়ে তোলা, শিক্ষাঙ্গনে যেটা আমি দেখলাম ছাত্রদের দাবির মধ্যে আছে নির্বাচনের কথা বলা, এবং ওইখানে মানে আপনি সবকিছুর পরিবেশ নিশ্চিত করার কাজটা আপনি করতে পারবেন। তাই না হলে এখানে মাসুদ কামাল ছোট্ট একটা উদাহরণ খালি দিয়েছে ছাত্র নেতাদের সম্পর্কে, এইটা কে না জানে। এবং এই কথা আমি জাস্ট এইগুলো ব্যক্তিগত আলোচনা বলতে আমার খুব অপছন্দ, তারপরেও বলতে হচ্ছে। ধরেন আমি জানি আপনার এইখানে এমনও আওয়ামী লীগের ছিল না, আমি তা বলি না, 2-1 মন্ত্রীও দেখেছে তিনি আসছেন একা আসছেন, কাউকে না নিয়ে, কিন্তু এইখানে দেখবেন এই ধরনের সংগঠনের বড় বড় নেতাদের নিয়ে আসেন, বাইরে যেয়ে দেখবেন তাদের চেহারা কি। তো এটাই তো গড়ে তুলেছে দুর্বৃত্তায়িত রাজনীতি, সেই জায়গাটা থেকে আপনাকে নিয়ে গেছে। তা আপনি সেই জায়গা থেকে পরিবর্তন করতে গেলে
আপনি ওইরকম একটা গণতন্ত্রের জায়গায় যেমন করতে হবে, মুক্তিযুদ্ধের ধারার যে লুটপাটের অর্থনৈতিক ব্যবস্থা সেইটাও পরিবর্তনের জায়গায় যেতে হবে। তো একসাথে আপনি সবটা করতে পারবেন না, কিন্তু অন্তত আপনি মিনিমাম একটা গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনার জন্য এইটা একটা রাজনৈতিক সংকট হিসেবে আপনি চিহ্নিত করেন। তারপরে হ্যাঁ, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি বাদ, তাদেরকে আমরা কখনো বলি না, তাদেরকে বাদ দিয়ে অন্য যারা আছে তাদেরকে আস্থায় নিয়েই আপনি বাংলাদেশকে একটা ভালো নির্বাচনী ধারার দিকে যদি যেতে পারেন, তাহলেই আপনি এই সংকট থেকে আপাতত একটা মুক্তির দিশা পাবেন। না হলে এই সংকট আপনি জিয়ে রেখে আপাতত যতই সংকট করেন, মানে যতই আপনি সমাধানের চেষ্টা করেন, সেটা পারবেন না। আপনি এখানে তুলেছেন বলে কথাটা বলি, সবটা আমরা দেখার সুযোগ হয়নি। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, আমি আগেই বলেছি যে প্রথম দিকে আন্দোলনে দেখলাম এইখানে তারা ভালো ভূমিকাই পালন করেছে, কিন্তু তারা অনেকে কথায় কথায় রাজনীতিবিদদের মধ্যে কথা বলেন। আপনি আবার সেনাপ্রধানের কথা বলেছেন, আমি শুনি নাই, তিনি এই আলোচনা আসে নাই। তো সেটাই তো হওয়া উচিত যে আইন শৃঙ্খলা রক্ষাকারের করার যাদের দায়িত্ব তারা সেই কাজটা করবে, রাজনীতিবিদরা রাজনীতির কথা বলুক। তাহলে সেই জায়গা থেকে আপনি যদি এই জায়গায় পার্থক্যগুলো না করেন, তাহলে সংকট কিন্তু আরও বেশি ঘনীভূত হয় এবং এইখানে রাজনীতি বাদ দিয়ে অরাজনৈতিক পথেই সমাধান অনেকে খুঁজবে, এবং অরাজনৈতিক পথে সমাধান খোঁজা মানে আপনি দীর্ঘদিনের জন্য একটা অগণতান্ত্রিক ধারার মধ্যে পড়ে যাবেন। আমরা এইটা কামনা করি না। সুতরাং বর্তমান সংকটের সমাধান চাই। এই যে হত্যাযজ্ঞ সংগঠিত হলো, তার যথাযথ আমরা বিচার করা হোক, সেটা চাই। একই সাথে এই ঘটনার রাজনৈতিক সমাধানের জন্য সরকারকে ক্ষমতা থেকে সরে দাঁড়িয়েই জনগণকে আস্থায় নিয়ে একটা নির্বাচনী ব্যবস্থা সংস্কার করে একটা ভালো নির্বাচনের দিনে আগানো দরকার বলে মনে করি। এবং তার জন্যই আপনাদের যে ক্ষমতার যে নানা রাজনৈতিক দল সহ অন্যান্য বিভিন্ন যারা এখানে আছে, তাদের সাথে কথাবার্তা বলেই এই ধারায় অগ্রসর হওয়ার কোনো বিকল্প আছে বলে আমরা অন্ততপক্ষে মনে করছি না। মিস্টার মাসুদ কামাল, আমি একটা শেষ কথা বলি আপনাকে। দেখেন কতগুলি ঘটনা, যারা মারা গেছে তাদের হিসাবটা আমরা জানি। আমি আজকে একটা নিউজ পড়লাম যে ঢাকা মেডিকেল কলেজের চক্ষু বিভাগে 330 জন লোক ভর্তি হয়েছে চোখে আঘাত নিয়ে, তার মধ্যে 50 জন অন্ধ হয়ে গেছে। সেই ভয়াবহ অবস্থা। এটা ভাবেন আপনি, বলে যে আমরা রাবার বুলেট ছুরি, এটি চলছে রাবার বুলেটে। তো এইটা কি রাষ্ট্রীয় সম্পদ না? এবং সরি কামাল ভাই, খালি একটা বলছি, দুঃখটা হচ্ছে এটা কিন্তু আলোচনা আসছে এই যে হাজার হাজার এই ঘটনা আলোচনা। এখন আমার কথা হলো কি, দেখেন আমি যে কথাটা শুরু থেকে বলছিলাম, এটা একসময় থেমে যাবে। আজকে গত 4-5 দিন ধরে আমাদের সবচেয়ে সাধারণ নাগরিক হিসেবে আপনি আমার হবেন, আপনি বড় ক্রাইসিসটা কি বলেন তো? বড় ক্রাইসিস হলো, 1 নম্বর ক্রাইসিস হলো দ্রব্যমূল্য। আপনি জিনিসপত্র কিনতেই পাচ্ছেন না, কোথাও টাকাও তো নাই ভাই। আমি আপনাদের কথা জানি না, আমার টাকা নাই, 600 টাকা কেজি করে আমি কাঁচামরিচ কিনতে পারবো না। টাকাও নাই, পণ্যও নাই, এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। শ্রমজীবীর কাজও নাই, দিনে আনি মানুষ করতে পারছে না। কালকে রাতে আমি যাচ্ছি, রাত 12টা-1টার দিকে যাচ্ছি, আমি দেখি কারণ বাজারের সামনে সমস্ত লোক যাচ্ছে ব্যাগ ট্যাগ নিয়ে। কোথায় যাচ্ছে? ঢাকায় কোনো কাজ নেই, গ্রামে যাবে কিভাবে বুঝতে পারছে না, কিন্তু ট্রাক খুঁজতেছে। তো এই মানুষগুলি, এদের তো পেটে ক্ষুধা লাগে ভাই, প্রতিদিন কি খাবে? দ্রব্যমূল্য নিয়ে এখন কিন্তু ক্রাইসিসটা বিরাট ক্রাইসিস। সরকার কেবল দুষ্কৃতিকারীদের দমন করলে সরকারের কাজ শেষ না। এই যারা নাকি চোখে পাইছে তাদের, আমি এটাও শুনলাম যে যাদের অবস্থা একটু ভালো হচ্ছে তাদেরকে নাকি অ্যারেস্ট করতেছে হাসপাতালের। ঠিক না? আর যে কথাটা বলে আমি শেষ করব, এই যে ইন্টারনেট যে বন্ধ করে দেওয়া হলো, এটা আমি মনে করি এটা একটা মূর্খতা। আমি একটা এক্সাম্পল দিই। ধরেন একটা ঘরের মধ্যে 15-20 জন লোক আছে, 2-3 জন লোক বন্দুক বাই করলো, গোলাগুলি শুরু হয়ে গেল, আপনি লাইট নিভাই দিলেন। তো গোলাগুলি শুরু হলে কি আপনি লাইট নিভাবেন নাকি লাইট আরো জ্বালাবেন? যারা সন্ত্রাসী তারা কি করে? তারা কিন্তু প্রথমে লাইটটাকে আগে নিভাই দেয় গুলি করে। তো আপনি লাইট নিভাই দিলেন, জানতে দিচ্ছেন না কোথায় কি হচ্ছে। এতে কি হচ্ছে? গুজব তো, মানে অজ্ঞতা থেকে গুজব ছড়ায়। যখন যেটা ক্লিয়ার হয়ে যাবে, একজন হয়তো গুজব একটা সামাজিক মাধ্যমে দিল, সঙ্গে সঙ্গে সেটা ফ্যাক্ট চেক হয়ে আসতেছে। তো এরা হয়েছে কি, দেশটা কিন্তু অগ্রসর হচ্ছে, সময় অগ্রসর হচ্ছে, কিন্তু নেতৃত্বে যারা আছে এরা অগ্রসর হতে পারছে না। এরা এখন ওই মানধাতা সিস্টেম চালু করতেছে, কথা বলতে দেব না। কথা বলতে আপনি থামাতে পারবেন? আপনি জনগণকে কথা বলতে দেন, জনগণের মন জয় করেন রে ভাই, জনগণের মন জয় করেন, তাহলে থাকতে পারবে না। জনগণের মন জয় না করে পৃথিবীতে কেউ থাকতে পারে নাই। জনগণের মন জয় করেন, সেই জায়গাটায় তারা ভুল করছে। আর একটা কথা বলবো যে দ্রব্যমূল্যটা আপনাদেরকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে হবে। তা না হলে এই আজ বললাম, প্রথমে বললাম না যে আগুন কিন্তু নিভে না, আগুন ধিকি ধিকি জ্বলে, আবার একটা স্পার্ক হবে, আবার জ্বলে উঠবে। যে সরকার আগামী স্পার্ক থেকে রক্ষা পেতে চায় নিজেদেরকে, এখন থেকে তাদের চিন্তা করতে হবে তাদের কি করতে হবে। কিছু যোগ করবেন আপনি? আর
না, আমি ইন্টারনেটটা নিয়ে একটু কথা বলতে চাই। খুবই কারেক্টলি বলা হয়েছে, যেভাবে এটা বন্ধ করে দেওয়া হলো, এইটা আমিও মনে করি, ওনার সাথে আমি সহমত পোষণ করে বলি যে এটা ধরনের মূর্খতা, যেটা এটা নতুন নতুন গুজবের যেমন তৈরিও করছে, এবং বাংলাদেশকে কিন্তু ভবিষ্যতের জন্য আরেকটা যে ইন্ডিকেটর দিল যে তুমি কিছু করলে তোমার কথা বলা বন্ধ করে দেব। এখানে আমি একটা ছোট আপনি কথা শুরুতে বলি, যেমন বলেছিলেন, ভাই, আমি একটা ছোট একটা point আপনি যেমন বললেন, আপনি যেমন এখানে বললেন আপনার অনুষ্ঠান নিয়েও ব্যাপার, তাহলে এই যে প্রতিবন্ধকতা, সেইটা এই স্বৈরাচারী ক্ষমতাকে বেশি দিন ক্ষমতায় থাকতে দেবে না, বরঞ্চ ক্ষমতায় থাকার ক্ষেত্রে নতুন নতুন সংকট তৈরি করবে, এটা মনে রাখা দরকার। আমি একটা ছোট্ট কথা বলি, এই যে ইন্টারনেট নিয়ে বলি আপনাকে। জানেন আপনি গত কয়েকদিনের মধ্যে খালেদা জিয়ার আমি 3 বার মৃত্যু সংবাদ পাইছি, আপনারাও পাইছেন। এবং এটা সত্য কি মিথ্যা জানার জন্য আমাকে বিভিন্ন জনকে ফোন করতে হয়েছে, বিভিন্ন জনকে মেসেজ পাঠাতে হয়েছে। একটা সাধারণ মানুষ রিকশাওয়ালা, সে কাকে মেসেজ পাঠাবে? সেগুলো ধরেই নেবে। বিএনপি মহাসচিবকে বিবৃতি দিয়ে বলতে হয়েছে যে 1900 সেগুলো গুজব। যদি আপনার নেট থাকতো, কোয়ান্টাম মামলা। না, সরকার প্রধানকেও তো দেখলাম আজকে বলতে হলো। ডিপ্লোম্যাটদের ব্রিফ করার ইস্যুটাতে আপনি এটা হলো আমার কাছে আরেকটা, দেখেন 2 দিন পর আমাদের just সরকার এক মিনিটে। বলে ডিপ্লোম্যাটদেরকে সাংবাদিকরা প্রশ্ন করে কেন? আমি যদি ওনাকে পাল্টা বলি, ডিপ্লোম্যাটদের আপনাকে ব্রিফ করতে হয় কেন? তার আবার চিঠি দিয়ে ব্রিফ করেছে, 3 পৃষ্ঠার কেন চিঠি। ভাই আপনাদের ডিপ্লোম্যাটদের ব্রিফ করতে হয় কেন? হয় এই কারণে যে যা ঘটছে তারা যা দেখছে তার বিপরীতে আপনার একটা সাজানো গোছানো মিথ্যা কথা বলা দরকার, এই জন্য ব্রিফ করছেন। এবং আপনার ব্রিফিং এর কি রেজাল্ট হয়েছে ওরা বিশ্বাস করছে? দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা তৃতীয় মাত্রা দেখতে অভ্যস্ত তাদের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি যে আপনারা দেখতে পাচ্ছেন না, সেই জন্যে বাকিটা তো শুরুতেই বলেছি, আর পুনরাবৃত্তি নাই করলাম। মিস্টার মাসুদ কামাল এবং মিস্টার রুহিন হোসেন প্রিন্স, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্যে। দর্শক, আলোচনার মধ্যে আমার অতিথিরা যেগুলো বলবার চেষ্টা করেছেন যে সরকার বলছে বটে যে পরিস্থিতি স্বাভাবিক, ছাত্ররা আন্দোলন থেকে সরে যাচ্ছে, তাদের দাবি আদায় হয়েছে, কিন্তু ছাত্ররা বলছে যে তাদের আন্দোলন শেষ নয় এবং তারা আগের দাবিতে আর এখন সীমাবদ্ধ নেই, দাবি তাদের অনেক বেড়েছে, কেন পরিস্থিতি ইতিমধ্যেই অনেকখানি পরিবর্তিত হয়েছে, নদীর জল অনেকখানি এগিয়েছে। এবং আমার অতিথিরা যেটা বলছিলেন যে বল প্রয়োগের মাধ্যমে আসলে সমস্যার সমাধান হবে না, সমস্যার একটা রাজনৈতিক সমাধান খুঁজে বের করতে হবে, এবং যে কোনো আন্দোলন সংগ্রাম সেটা যে নামেই হোক না কেন, এবং সেটা যদি কেউ অরাজনৈতিক বলেও তারও একটা রাজনৈতিক চেহারা আছে, রাজনৈতিক চরিত্র আছে, সেটা আসলে অনুধাবন করা দরকার। এবং ওনারা এটাও বলছেন যে পুরো পরিস্থিতিটাকে এখন এমন একটা বয়ান দাঁড় করানো হচ্ছে যেখানে ধ্বংসযজ্ঞ হয়েছে, কেউ অস্বীকার করছে না যে ধ্বংসযজ্ঞ হয়েছে, বাংলাদেশ স্বাধীনতার পরেই ধ্বংসযজ্ঞ তো এখানে, এবং সেটা জনগণের সম্পদের ক্ষতি হয়েছে এবং তার জন্য জনগণ ক্ষতিগ্রস্ত, এবং এর জন্য যারা দোষী তাদেরকে যদি কোনো ট্যাগ না লাগিয়ে চিহ্নিত করা যায়, নিঃসন্দেহে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবার জন্য যে কোনো বিবেকবান নাগরিক আহ্বান জানাবেন, এবং সেই দাবির সঙ্গে আমরাও একমত। কিন্তু এদিক ওদিক তাকিয়ে এর ওর নামে এটা ওটা বলে আসলে সমস্যার সমাধান হবে না, কাজে সেটা সরকার খুঁজে বের করুক, আমরা এটা চাইব। একই সঙ্গে ওনারা যেটা বলেছিলেন যে মানুষের জীবনকে আসলে মূল্য দিতে হবে এবং মানুষকে সম্মান দিতে হবে, সেটা আমাদের রাজনীতিতে এখন একেবারেই অনুপস্থিত, সেই জায়গাটা ফিরিয়ে আনতে হবে। আর সব কথার মূল কথা যে মানুষের মন জয় করবার দিকে মনোযোগ দিতে হবে, মানুষের আস্থা অর্জন করতে হবে, এবং আস্থা অর্জনের নানা রকমের প্রক্রিয়া আছে, সেটা আমরা কম বেশি জানি, এবং সেই আস্থা অর্জন করা গেল কি না সেটার একটা প্রকাশ ভঙ্গিও আছে, সেখানে নানা রকম ইনস্ট্রুমেন্ট বা টুলস আছে, সেগুলো ব্যবহার করতে হবে। এবং সেটা যদি আমরা না করতে পারি, আজকে হয়তো এটা সাময়িকভাবে থেমে যেতে পারে, কিন্তু এই তুষের আগুনের মতো এটা আবার জ্বলতে থাকবে, এটা আমার অতিথিদের বক্তব্য। কাজেই ভবিষ্যৎ খুব একটা সুখকর স্বস্তিকর মনে করবার কোনো কারণ নেই, যদি না আমরা র্যাশনালি বিহেভ করতে পারি এবং যৌক্তিক সমাধান, একটা রাজনৈতিক সমাধান খুঁজে না বের করি। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।